বাজেটের এই অনিশ্চিত উইকে যেমন আজকে দেখছেন যে নিফটি 215 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। আগের দিন 400 পয়েন্টের মতো প্লাস ছিল, আজকে 200 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এই যে ভোলাটিলিটি উপরে নিচে, এই জিনিসটা কিন্তু থাকবে। যারা নতুন, একদম মার্কেটে নতুন, প্রথম বাজেট দেখছেন, তারা হয়তো এরকম ভাবতে পারেন আরে কি হয়ে গেল কি হয়ে গেল, কিন্তু যারা পুরনো তারা জানেন এটা হতেই থাকে। বাজেটের উইকে কি চলে, চার্ট তখন তেমন কাজ করে না, মোটামুটি আবেগে মার্কেট চলে, একবার উঠে একবার নামে, এই ভোলাটিলিটিটা। এবং বাজেটের দিনে তো আরও বেশি থাকে, অপশনের প্রিমিয়াম বেশি থাকে, স্টকের প্রাইসগুলো কারেক্ট হতে পারে, আবার বাড়তেও পারে। এই অনিশ্চয়তার ব্যাপারগুলো কিন্তু থাকে, মানে আনসার্টেনটি যাকে আমরা বলি। তেমনই দেখুন, আমি আজকে এই ভিডিওতে প্রথমে তো নিফটির চার্ট, ব্যাংক নিফটি, সেগুলো নিয়ে একটু আলোচনা করব, তার সাথে সাথে কিছু স্টক নিয়ে আলোচনা করব। আর সব থেকে বেশি যেটা আলোচনা হবে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টটা আমরা কিভাবে একটু করতে পারি, বা আমি পার্সোনালি কিভাবে করি সেটাও একটু বলবো। একটু ছুঁয়ে যাই। প্রথমেই দেখতেই পাচ্ছেন এই এই আমার তিনটে পজিশন নেওয়া ছিল। যারা আমার ভিডিওটাকে মোটামুটি ফলো করছেন তাদের জন্য বলি, বা যারা নতুন তারা এই যে দুটো ভিডিও যেখানে মোটামুটি একটা সুইং ট্রেডিং আমার চলছিল তিনটে পজিশন নিয়ে, সেই সিরিজটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। জাস্ট আগের দুটো ভিডিও দেখে নেবেন, তাহলেই বুঝবেন কি পজিশন আমার ছিল। জানেন কোচিন শিপইয়ার্ড, হ্যাল এবং এলএনটিতে আমার পজিশন ছিল। আজকে কিন্তু আমি এলএনটির পজিশনটা অনেক উপরেই 3680-তে যখন ছিল তখনই কিন্তু আমি বেচে বেরিয়ে গেছি। কেন বেরিয়ে গেছি সেটা একটু জানতে হবে। আর বাদবাকি কোচিন শিপইয়ার্ড এবং হ্যাল, এই দুটোতে মোটামুটি ভালো প্রফিট চলছে। যদি দেখেন টোটাল কিন্তু আমার প্রফিট 46,000-এর মতো, তাও ঠিক আছে মোটামুটি। বাদবাকি দুটোতে আমি ভোটের আগে মানে ভোটের বলছি, বাজেটের আগে দেখবো, যদি প্রফিট বুক করার সময় হয় তাহলে নিশ্চয়ই প্রফিট বুক করে নেব, কারণ এগুলো ভেরি ভেরি শর্ট টার্ম নাজারিয়ার জন্য আমি নিয়েছিলাম। আচ্ছা, এলএনটিতে কেন প্রফিটটা বুক করলাম সেটা একটু বলি। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে না, এলএনটি নেগেটিভ যাচ্ছে তাই দেখে হয়তো আমি বেরিয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে আজকে আমি এমনিতেও বেরোবার একটা প্ল্যান ছিলই, কারণ আজকে মার্কেট বন্ধ হওয়ার পর এলএনটির কিন্তু কোয়ার্টারলি রেজাল্টের দিনও ছিল। সুতরাং আপনি মানে একটা পজিশন আমার নেওয়া আছে যেটা একদম শর্ট টার্ম। আবার আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম প্রফিট বুকিংয়ের তিনটে রুল আমি বলেছিলাম আপনাদের সাথে। তার মধ্যে শর্ট টার্মের পজিশন এলএনটিতে একদম শর্ট টার্ম। তার মধ্যে দুখানা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, একটা হচ্ছে ইভেন্ট আছে, একটা হচ্ছে বাজেট, আবার একটা হচ্ছে এর কোয়ার্টারলি রেজাল্ট, কোয়ার্টারলি রেজাল্ট। তাহলে এই দুটো ইম্পর্টেন্ট ইভেন্টের সামনে আমার পজিশন ওপেন রাখার কোনো মানে হয় না, যেখানে ভালো মতন প্রফিট আসছে। প্রফিটটা বুক করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, এতে কি হবে, হয়তো রেজাল্ট যদি ভালো আসে তাহলে হয়তো পরের দিন বেড়ে গেল, তখন আপনার মনে হবে ইস, যদি ধরে রাখতাম। না, ওরকম ইস উস করে কোনো মানে হয় না। যখন দুখানা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, দুখানা ইম্পর্টেন্ট ইভেন্ট আছে, তার আগে পজিশন যেগুলো শর্ট টার্মের পজিশন সেটা ওপেন রাখার মানে হয় না। হ্যাঁ, এলএনটিতে যদি আমার ইনভেস্টমেন্ট থাকতো বা মিডিয়াম টার্মের জন্য কোনো পজিশন থাকতো সুইংয়ের, সেটা আলাদা ব্যাপার, তাহলে আমি ওপেন রেখে হয়তো যেতাম, কোনো অসুবিধা নয়। কিন্তু কালকেই আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে বলেছি, যারা দেখেননি তারা আবার দেখে নেবেন, এই যে বাজেট সপ্তাহে প্রফিট বুক কখন করতে হয়, এই ভিডিওতে আমি ভালোভাবে এক্সপ্লেন করেছি। এই ভিডিওটার লিঙ্ক নয় আমি এই ভিডিওর শেষেও দিয়ে দেবো। তো সেখানে অনুযায়ী এই দুটো যেহেতু আজকে ব্যাপার ছিল, তাই জন্যই কিন্তু আমি প্রফিটটা বুক করেছি। এটার মানে কি, এটার মানে আপনি রিস্কটাকে কতটা ম্যানেজ করতে পারছেন তার উপর কিন্তু আপনার ডিপেন্ড করছে। আপনি ভালো সুইং ট্রেডার হতে তখনই পারবেন, বা যে কোনো ধরনের অপশন ট্রেডার বলুন, স্টক ট্রেডার বলুন, তখনই হতে পারবেন যখন আপনি ভালো রিস্ক ম্যানেজার হতে পারবেন। ঠিক আছে, আপনাকে শুধু রিস্কটা ম্যানেজ করতে হবে, বাদ বাকি তো মার্কেটই করবে, তাই না? তা আজকে এই যে এলএনটির রেজাল্ট এসেছে, এলএনটি মার্কেট বন্ধ হওয়ার পর রেজাল্ট কিন্তু খুব একটা খারাপ হয়নি যদি দেখতে যান। মানে 15% আপনার প্রফিট বেড়েছে, 19% আপনার রেভিনিউ বেড়েছে, সব ঠিক আছে। কিন্তু বাজার কিন্তু এর থেকে আর একটু বেশি চেয়েছিল। এবার বাজারের চাহিদাটা সবসময় বেশি থাকে এলএনটির জন্য। এর আগের বারও দেখেছেন বাজারের এর আগের কোয়ার্টারেও বাজার একটু বেশি চেয়েছিল, তাই জন্য মার্কেট এলএনটি একটু নিচে পড়েছিল। তাতে কি হলো, তারপর আবার রিকভারি করে নিয়েছিল। এবার তার মানে এই নয় যে কালকে বাজার পড়লেই লাফিয়ে পড়ে নেব। ব্যাপারগুলো বুঝতে হবে, জানতে হবে, সামনে বাজেট আছে, সেইগুলোর একটা ইভেন্ট থাকে। সুতরাং যেটা আমি বারবার বলি,
আপনাদের অনেক আমি কমেন্টগুলো, প্রত্যেকের কমেন্ট পড়ি ইউটিউবের। আপনারা নিচে যে কমেন্টগুলো লেখেন এবং কমেন্ট করবেন প্লিজ, মানে লিখবেন আপনাদের মতামত, আপনাদের ট্রেড নিয়ে, আপনাদের স্টক নিয়ে, তাহলে আমি এইসব ভিডিওতে সেগুলো টাচ করে যাব। যেমন আমি একটা কমেন্ট দেখছিলাম যে মানে এই সময় এই ট্রেডটা নিয়েছি, এটা কি ঠিক আছে, এটা কি ভুল আছে, এরকম ধরনের যেগুলো। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি একটা ট্রেড নিচ্ছেন এবং এই উইকে নিচ্ছেন, এই উইকটা একটু অন্য ধরনের উইক, এই উইকটা ভোলাটিলিটির উইক, এই উইকটা বাজেটের উইক, এই উইকটা একটু অন্য ধরনের উইক, এই উইকটা নর্মাল উইকের মতো নয়। এই উইকে যখন আপনি এন্ট্রি নিচ্ছেন, তার মানে আপনি মানে এক্সপিরিয়েন্স ট্রেডার, আপনি ভোলাটিলিটি হ্যান্ডেল করতে পারেন, তাহলেই আপনাকে এন্ট্রি নেওয়া উচিত, না হলে এন্ট্রি নেবেন না। বারবার বলছি। একজন লিখেছিলেন, আমি দেখলাম যে অপশনের স্ট্র্যাটেজি, যে আমি অপশনের স্ট্র্যাটেজি একটা নিলাম, আজকে তো মার্কেট নিচের দিকে গেছে। হ্যাঁ, আমি অপশনের স্ট্র্যাটেজিতে মেইন জিনিস বলেছিলাম যে একটা লেভেলের উপরে তো আমার মনে হবেই যে বুলিশ। কালকে যখন বাজার বন্ধ হয়েছিল একদম বুলিশে বন্ধ হয়েছিল, তারপর ভোলাটিলিটি থাকবে, কারণ এটা বাজেটের উইক, এর জন্যই স্টপ লস থাকবে, এর জন্যই স্টপ লস থাকবে। তাহলে তো আমিও তো হা হুতাশ করতে পারি। আমারও এলএনটিতে একটা সময় কালকে 45,000-এর মতো প্রফিট চলছিল, আজকে সেটা নেমে গিয়ে 37,000-এ নেমে এসেছে, তা আমি প্রফিট বুক করে নিয়েছি। তাহলে আমি কি কান্নাকাটি করছি যে না আমার তো এতটা প্রফিট একটু কমে গেছে? তা বলে তো নয়। কারণ আমি জানি এটা এটা একটা রেজাল্টের সময়, এটা একটা মানে বাজেটের সময়, এইখানে এরকম ভোলাটিলিটি ওঠা নামা থাকবে। যদি আমি সেই ওঠানামাটা না সহ্য করতে পারি, আমি যদি নতুন ট্রেডার হই, তাহলে আমি তখন ট্রেডটা একটু অ্যাভয়েড করব। আরেকটা কথা, ট্রেডার হিসেবে আমি সে সুইং ট্রেড করি বা অপশন ট্রেড করি, আমার লস হবে না, এই কথাটা মাথায় রেখে যে ট্রেডাররা আসেন তারা ট্রেডার নন। একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে নিজে অ্যানালিসিস করবেন। যেখানে আপনি ইন্টারনেটে, আমার চ্যানেলে বা যে কোনো চ্যানেলে যে স্টক শোনেন না শোনেন, সব কিছু নোট করুন, সব কিছু করুন, কিন্তু যখন ডিসিশন নেবেন নিজে অ্যানালিসিস করবেন, চার্টে দেখবেন, নিজে বুঝবেন, তারপর যদি কনফিডেন্স থাকে তখনই সেইখানে স্টকে ইনভেস্টমেন্ট বলুন বা ট্রেডিং করবেন। তাছাড়া কিন্তু কাউর কথা শুনে কিন্তু করা উচিত নয়, এটা আমি মনে করি। তাহলে নিজে করলে কি হবে, নিজের কনফিডেন্স আপনার বাড়বে। হ্যাঁ, আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলো একটু মাথায় রাখুন, ব্যাস এইটুকুনি, কিন্তু ডিসিশনটা নিজের নেবেন, এটা যাতে বারবার মনে থাকে। আর আরেকবার বলছি, যারা নতুন তাদের জন্যে প্লিজ এই ভোলাটিলিটির উইকটা, যদি এই ভোলাটিলিটি আপনি না বরদাস্ত করতে পারেন, তাহলে ট্রেড করবেন না, এটা বিনীতভাবে অনুরোধ। আর যারা এক্সপিরিয়েন্স তাদেরকেও বলছি, আপনারা হয় অল্প পরিমাণে ট্রেড করুন, বা ট্রেড করলে তার আউটকামটা সেটা কিন্তু ভোলাটাইল হতে পারে, সেটা সম্বন্ধে অবহিত থাকুন। ঠিক আছে? আচ্ছা, এবার এবার চলে আসি একটু বাজার সম্পর্কে, একটু চার্টে আলোচনা করি। টাটা মোটরস আজকেও সুন্দর 20 টাকা আরও বাড়লো, 20-30 টাকা। এক সময় তো 880 টাকায় চলে গেছিলো, তারপর থেকে একটু প্রফিট বুকিং হয়েছে। প্রফিট বুকিং হবেই, সামনে বাজেট একটু উঁচুতে উঠলেই অনেকের মনে হবে একটু প্রফিট বুক করি, অনেকেই প্রফিট বুক করবে, তার জন্য এই জিনিসগুলো আসবে, পার্ট অ্যান্ড পার্সেল ব্যাপার। তবে টাটা মোটরসের বিজনেস খারাপ হয়ে যায়নি, লং টার্মের জন্যেও টাটা মোটরস ভালো আছে, সব কিছু ভালো আছে। আমি আপনাদের 800 এইসব লেভেল থেকে চিনিয়ে রেখেছিলাম, মানে আবার আসলে তো চিনিয়েছিলাম চ্যানেলে অনেক নিচে, সেখান থেকে তো প্রায় দ্বিগুণ হয়েই গেছে। তবে টাটা মোটরসের কোম্পানিটা এখনও ভালো আছে। আরইসি একটু রিট্রেস করেছে, ঠিক আছে, এগুলো এখন বাজেটের সময়, বাজেটটা দেখে নিয়ে তারপর দেখা যেতে পারে। কোচিন শিপইয়ার্ড আমার আমার এখানে ট্রেডিংয়েও আছেও, দেখছিলেন একদিন মাইনাসে চলছিল, আজকে কিন্তু ভালো রিকভারি করে উপরের দিকে একটু যাওয়ার চেষ্টা করেছে। তবে 878 880-র উপরে যদি আরেকটু যায়, তাহলে একটা ব্রেকআউটের সম্ভাবনা আবার থাকবে, সেই দিকে যদিও নজর আছে। লারসান নিয়ে তো বললাম, কালকে রেজাল্টের উপর কেমন রিয়াকশন করে সেটা দেখার, কারণ বাজার বাজার এই রেজাল্টকে থামস আপ জানায় কিনা বা থামস ডাউন জানায় কিনা, যদিও এক্সপেকটেশনের থেকে একটু কম রেজাল্ট হয়েছে, সেটা দেখার যে বাজার কিভাবে সেটাকে নেয়। সুতরাং কালকে সকালে কিন্তু লারসানের উপর নজর থাকবে। ঠিক আছে? তবে এই নয় যে এই কালকে একটু পড়লেই 10-20 টাকা পড়লেই যে লাফিয়ে নিয়ে নেবেন, তা নয়। ব্যাপারগুলো অ্যানালিসিস করবেন, দেখবেন, জানবেন, তারপর করবেন। কোম্পানি হিসাবে খারাপ নয়, কিন্তু নিজে থেকে ভেবে চিনতে ডিসিশন নেবে, একদিনের পড়ে গেলেই যে আমায় নিয়ে নিতে হবে তা নয়। বাজেটের উইক, আমি বারবার মনে করিয়ে দিচ্ছি।
আচ্ছা, হিন্দুস্তান অ্যারোনটিক্স মানে হ্যাল আজকে একটু অনেকটা বেড়েছিল, 3,000 মানে মানে 3,050 টাকা পর্যন্ত গেছিল, তারপর বন্ধ হতে হতে আবার 3,012-তে পরে এসে যায়। একটা জিনিস ভালো যে আজকে 35 টাকা প্লাসে আছে, যেখানে সারা বাজার আজকে নেগেটিভ, সেটা একটা ভালো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো যেখান থেকে এন্ট্রি আপনাদের সাথে আমি নিজেও শেয়ার করেছিলাম, 110 টাকায় নিয়েও ছিলাম, আমি ট্রেডও করি, সেটা আমি 107-108 টাকায় প্রফিটও বুক করি। 10%-এর মতো 110 টাকা আজকে ছুঁয়ে এলো, সুতরাং 10%-এর মতো অলরেডি দিয়ে দিয়েছে। আশা করি এই ট্রেডটা আপনাদের খুব ভালো লেগেছে। আমি পুরো জিনিসটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কেন এন্ট্রি নেব না নেব সব চার্টে দেখিয়ে বুঝিয়েছিলাম, এবং তার থেকে 10% এসেও গেছে, আমার রেসপন্সিবিলিটিও মোটামুটি শেষ। এবার আশা করি মানে কমেন্টে জানাবেন এই এই জিনিসের লার্নিংটা আপনাদের কেমন লাগলো। পিএনবি কিন্তু ভালো রিটার্ন এই 4 দিনে কিন্তু দিয়েছে, রেজাল্টটাও ভালোই করেছে, কিন্তু ঠিক আছে, আপাতত ঠিক আছে। দেখতেই পাচ্ছেন বাজেটের উইক, একটু যে কারেকশন এরপর হলেও হতে পারে, সব স্টকেই কারেকশন হতে পারে, আবার বাড়তেও পারে। বাজেটে কি হবে সেটা কেউ বলতে পারে না, শুধুমাত্র আমাদের যা দরকার সেটা হচ্ছে নিজের রিস্কটা ম্যানেজ করা। দুটো তিনটে স্টক নিয়ে বলবো, একটা স্টক নিয়ে বলি, সেটা হচ্ছে ইরেডা। ইরেডা স্টকটা নিয়ে একটু বলার আছে। ইরেডা স্টকটা আজকে অনেক দিন, চার্ট ওপেন করেই বলি, না হলে বোঝা যাবে না। চার্ট ওপেন করে বলি, কারণ আজকে কয়েকদিন পরে ও কিন্তু সার্কিট থেকে বেরোলো। সার্কিট থেকে বেরোলো, যদি এখন 173 টাকায়, আজকে 187 টাকা পর্যন্ত গেছিল, 185 টাকা, তারপর কিন্তু 173 টাকায়। দেখতে পাচ্ছেন একটা বড় রেড ক্যান্ডেল হয়ে তৈরি হয়েছে। এই জন্যই আমি বলি, যারা এই সব জায়গায় ছোটাছুটি করছিলেন যে কিনবো কিনবো দাদা, কিনবো কিনবো, মানে আমাকে কিনতেই হবে, আর সার্কিটের জন্য কিনতে পারছেন না, তখন আমি বারবার বলেছিলাম যে হ্যাঁ, দেখুন, কেনা না কেনা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রিস্কটা মনে রাখতে হবে। রিস্কটা কি, এই রকম যে কোনো স্টকে, এই স্টকগুলো রকেটের মতো বাড়তেও পারে, আবার কিছুদিন বাড়ার পর কিছুদিন বাদে ও কমবেও, এরকম রেড ক্যান্ডেল করে একটু কমে আবার পরে বাড়তে পারে। মানে এই কমার ব্যাপারটাও আপনাকে সহনশীল হতে হবে, যে আমি নেওয়ার পর কমতেও পারে। অনেকে কি হয় না, যারা নতুন স্পেশালি ট্রেডার বা ইনভেস্টর যারা আসে না, আজকেই আমি কিনবো, আর আমি যেই কিনলাম তার পরের দিন থেকেই দামটা রকেটের মতো উপরের দিকেই যেতে থাকবে, লাল আমি দেখতে চাই না, সেরকম বললে স্টক মার্কেটে কিন্তু হয় না। যেমন এখানেও অনেকে নিয়েছিলেন, তাদেরকে দেখুন অনেক দিন পর্যন্ত ওয়েট করতে হয়েছিল, তারা লালই দেখেছিল, তারপর সুন্দর একটা র্যালি তারা এনজয় করলো, আবার হয়তো এরকম সাইডওয়েজ হয়ে যাবে, তারপর আবার বাড়তে পারে। তো এরকম ব্যাপারটা, যারা আজকেও প্রশ্ন করবেন দাদা এখন কি ইরেডা নেওয়া যায়, তাদের জন্যই উত্তরটা দিয়ে রাখলাম, যে তারপর সাইডওয়েজ বা লাল হয়ে যখন অনেক দিন থাকবে, তখন আপনি রাখতে পারবেন তো হাতে। যদি রাখতে পারেন তাহলে দেন ওকে, কোম্পানি নিয়ে তো তেমন নয়, রিনিউয়েবল বিজনেসে আছে, ঠিক আছে। তবে বাজেটের আগে অনেকটা হাইপ হয়ে গেছে অলরেডি, কিন্তু ওই একটু একটু কনসলিডেট করতে পারে, একটু দাঁড়াতে পারে, তারপর আবার বাড়তে পারে। হ্যাঁ, সুতরাং একদিনের লালে আমাদের ভয় পেয়ে গেলেও চলবে না, আবার 2-3 দিনের সবুজে আমাদেরকে ইউফোরিয়া হলেও চলবে না। এই জন্যই পজিশন সাইজ ঠিক রেখে নিজেদের যতটা আমি মানে যতটা আমি লাল দেখতে পারবো, যতটা আমি পোর্টফোলিওতে লস দেখতে পারবো, ততটা কোয়ান্টিটি নিয়েই আমাদের কাজগুলো কিন্তু করা উচিত। স্পেশালি এই ধরনের স্টকগুলো, রেলওয়ে স্টক বা ইরেডা, এই সব ধরনের স্টকগুলোতে কিন্তু এইভাবে করা উচিত। আবার বলে দিলাম, ঠিক আছে। এমনিতে কোম্পানি ঠিক আছে, এন্ট্রি যে কোনো এন্ট্রি যদি কেউ নিয়ে থাকেন, তাহলে আমি বলবো যে রেড ক্যান্ডেল হলেও কি, মানে রেড ক্যান্ডেল হলেও এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে। মানে অনেকে, আমি জানি আজকে যেহেতু লাল হয়েছে, অনেকে বলবেন দাদা কোম্পানিতে এই বাবা কি হলো, কোম্পানি খারাপ হয়ে গেছে, টাকা ফেসে গেছে, এই এরকম অনেকে বলবেন। হ্যাঁ, তো তার জন্যই বলছি, তাই জন্য ইরেডা যখন আমি প্রথম দিন আপনাদের সাথে, যেহেতু আপনাদের প্রচুর প্রশ্ন এসেছিল, আমি নিজে থেকে ইরেডা কখনোই কভার করিনি, যখন থেকে সেই আমি প্রথম কভার করেছিলাম আপনার আইপিওর সময়, সেটার থেকে তো এখন অনেক দিন হয়ে গেছে, দামটা অনেকটা বেড়ে গেছে। এখন যারা নতুন ফ্রেশ এন্ট্রি নেবেন, তাদের কিন্তু একটা রিস্ক আছে, সেই রিস্কটা যারা নিতে পারবেন, তারাই, যারা জানেন এই রিস্কের ব্যাপারে, তারাই এন্ট্রি নেবেন, তাছাড়া কিন্তু এন্ট্রি নেওয়া একদম উচিত নয় বলে আমি মনে করি। যারা রিস্ক নিতে পারবে, আবারও বলছি, কথাটা মনে হবে যে বারবার বলছেন, যারা রিস্ক নিতে পারবেন তারাই শুধুমাত্র এন্ট্রি নেবেন। যদিও এখানে কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসও নয়, আপনাদের অনেক প্রশ্ন আসে, সেই প্রশ্নেরই উত্তরগুলো আমি দিচ্ছি।
আচ্ছা, এইবার চলে আসি একটু নিফটি ফিফটি নিয়ে, তারপর আমি রেলওয়ে স্টক নিয়ে আলোচনা করব। একটু ধৈর্য ধরে ভিডিওটাকে শুনে নিন, একটু আমি রেলওয়ে স্টক নিয়েও আলোচনা করব, আগে নিফটি নিয়ে একটু আলোচনা করে দিই। আর তার আগে ভিডিওকে প্লিজ একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো আপডেট বা আমার ট্রেডের আপডেট কিছু করলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসতে পারে। আর আরেকটা কথা, প্লিজ ফ্রি অফ কস্টে আমার যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্ট বক্সে আমি পিন করে দিয়েছি। প্লিজ টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, সেখানে আমি কিন্তু মাঝে মাঝে অনেক ধরনের আপডেটস দিই। আচ্ছা, এইবার নিফটির যদি কথা বলেন, 21,500 তে আজকে বন্ধ হয়েছে, 500-র উপরে বন্ধ হয়েছে, 522। যদিও 21,622 625টা ইম্পর্টেন্ট জোন ছিল, সেটাকে ভেঙে বন্ধ হয়েছে 21,522। তবে এই সময় আমি খুব একটা চিন্তিত নই, বা খুব একটা টেনশানেও নেই, আবার খুব একটা উৎফুল্লও নই। মানে ব্যাপারটা কি, এখন জানি যে এই দুদিন মানে ইনক্লুডিং কাল আর পরশু যে চার্টগুলো বা যে ক্যান্ডেলগুলো তৈরি হবে, সেগুলো কোনো টেকনিক্যাল মেনে হবে না। সেগুলো যে বাজেটের আগে পজিশন ক্রিয়েশন, বা কারণ অনেক পান্টাররা থাকে, মানে একদিনের জন্য ট্রেড নেব, তারা কিছু পজিশন হয়তো কালকে তৈরি করবে, কিছু পজিশন কালকে আবার ক্লোজ হবে, যেহেতু বাজেট আসছে, বাজেটের কথা ভেবে কিছু নিউ পজিশন তৈরি হবে জাস্ট ফর ট্রেডিং, কিছু ঘন্টার জন্যে কিছু পজিশন, একদিনের জন্য পজিশন, অনেক কিছু কালকে খেলা থাকবে। তার পরের দিনও থাকবে, তারপরে 11টা থেকে যখন এফএম বলতে শুরু করবেন 1 তারিখে, তখন কিছু খেলা থাকবে, তার জন্য প্রিপারেশন। সুতরাং এই দুদিন চার্টকে ঠিক বিলিভ করার মতো নয়। কখন বিলিভ করার হবে, ওই যখন মোটামুটি শেষের দিকে হবে, মানে 1 ফেব্রুয়ারি যখন ওই 2:30 বাজবে, 2টো 2:30 3টে, ওই সময় থেকে একটু বোঝা যাবে মার্কেটের মতিগতি কী। তাও অনেক সময় বোঝা তেমন যায় না, কারণ বাজেটে অনেক কিছু কথা বলা হয়, কিন্তু তার ফাইন প্রিন্টস পড়তে পড়তে লোকের সময় লেগে যায়। বাজেটটা পুরো আসবে, পুরো ব্যাপারটা যখন পড়া হবে, সেটা 1-2 দিন লাগে, তারপর বাজার হয়তো ঠিকঠাক মুড বানায়। তবে ওই মানে 2টোর সময় থেকে কিন্তু একটা আঁচ বোঝা যায়, 2-3টের সময়, যে কীরকম বাজেট মোটামুটি মানুষের লেগেছে, বা বড় মার্কেট প্লেয়ারদের কেমন লেগেছে। যদিও এই বাজেট থেকে বড় কিছু এক্সপেক্ট করছি না, ভোট অন অ্যাকাউন্ট আছে, কিন্তু তাও একটা তো আশা থেকেই যায় যে সরকারের কোন দিকে একটু নজরিয়াটা থাকছে, সেটা নিয়ে কিন্তু আছে। তবে একটা কথার দিকে তো থাকবেই, দেখুন, সেটা হচ্ছে 3টে জিনিস। একটা হচ্ছে ডিফেন্স সেক্টর, একটা হচ্ছে পাওয়ার বা রিনিউয়েবল এনার্জির ব্যাপার, পাওয়ার, রিনিউয়েবল এনার্জি, এই জিনিসগুলো, আর একটা হচ্ছে ইনফ্রা। ঠিক আছে, এই এই 3-4টে জিনিসের উপর কিন্তু সরকারের ফোকাস থাকবে ইলেকশনের ইয়ার বলে বলছি না। এছাড়াও ইন্ডিয়াকে যদি নেক্সট ডিকেডে গ্রো করতে হয়, ইন্ডিয়াকে যদি থার্ড ইকোনমিতে চলে আসতে হয়, যেটা আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন, সেরকম করতে গেলে এই 3টে মানে পাওয়ারের দরকারই হবে। যদি আপনি অর্থনীতিতে গ্রো করেন, ডিমান্ড অফ পাওয়ার দরকারি, পাওয়ার লাগবেই, পাওয়ার ছাড়া কোনো ইলেকট্রিসিটি, পাওয়ার, এসব ছাড়া কোনো আপনার কাজ হয় না। ইনফ্রাস্ট্রাকচার চাই, আর ডিফেন্সটা তো তার সাথে এখন নতুন জুড়ে গেছে, এখনকার যা গ্লোবাল মাহল চলছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে বলে মনে করি, ওয়ান অফ দ্য অপরিহার্য ব্যাপার। এবার তার সাথে সাথে টেক শিল্প, মানে আইটি, এইসব সার্ভিসেস, এই জিনিসগুলো তো আছেই, কিন্তু এই 3-4টে সেক্টর কিন্তু মেন ফোকাসড এরিয়াতে থাকবে। ঠিক আছে, যাই হোক, এবার নিফটিতে যদি আসি, তারপর রেলওয়ে স্টকও একটু ছুঁয়ে যাব। নিফটিতে যদি আসি, নিফটিতে যেটা বলছিলাম, যে এখন যে যে একটা লেভেল তবে দেখার আছে, সেটা হচ্ছে 21,000। 21,000-এর লেভেলটা, যেটা একটু দূরেই আছে, এই লেভেলটা, এইটা যাতে না ভেঙে যায়। সে বাজেটের, আমার মনে হয় বাজেট যদি খুব বাজে না আসে, তাহলে মানে খুব যদি বাজে না লাগে মানুষের, তাহলে এই জিনিসটা ভাঙাটা উচিত। কিন্তু ওই 21,000-এর নিচে যদি ট্রেড করে, তখন কিন্তু একটু খারাপের দিক। এইটা কিন্তু নিচের দিকের একটা লেভেল আমরা সবসময় একটু নজরে রাখা উচিত, কারণ এইখানে কনসোলিডেট করেই ব্রেকআউটটা দিয়েছিল। সুতরাং আগের যে এই কনসোলিডেশন, এই জোনটা, এটা কিন্তু একটা সাপোর্ট হিসাবে এখন একটু কাজ করবে। সেটা ওই 20,975 থেকে 21,000, এই জোনটা ভাঙলে প্রথম অ্যালার্টের কারণ আমাদের হওয়া উচিত। ঠিক আছে, যাই হোক, এবার একটু রেলওয়ে স্টক নিয়ে কথা বলি। আজকে যে অ্যাক্রস দ্য রেলওয়ে, মানে আপনার ধরুন, আমি একটা নিয়ে কথা বলছি, ধরুন ইরকন,
ইরকন নিয়ে যদি কথা বলি, জাস্ট একটা উদাহরণ নিয়ে নিই তাহলেই হবে। ইরকন যেমন দেখুন আজকে প্রায় 3%-এর মতো মাইনাস হয়েছে, তেমন যদি আজকে আপনি রেলওয়ের অন্যান্য স্টকগুলোও দেখেন সেগুলোও কিন্তু একটু মাইনাসের দিকেই আছে। হ্যাঁ, তো এই মাইনাসের দিকে থাকার আমি আগেও জাস্ট আমার যারা ফলো করছেন, যারা ঠিক আগের সপ্তাহের আমার ভিডিওগুলো লক্ষ্য করুন, আমি কিন্তু আপনাদের বারবার বলেছিলাম যে রেলওয়ে স্টকগুলোতে কিন্তু একটু প্রফিট বুকিং আসতে পারে বাজেটের আগে। বলেছিলাম কিনা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ রেলওয়ে স্টকগুলোতে আমি যে বলেছিলাম, তাহলে বুঝবো যে আপনারা ফলো করছেন। হ্যাঁ, রেলওয়ে স্টকগুলোতে প্রফিট বুকিং আসতে পারে এটা বলেছিলাম, এবং দেখুন কয়েকটা স্টকে কিন্তু গত দুদিন ধরে বা আজকের দিনে স্পেশালি প্রফিট বুকিং কিন্তু এসেছে। এটা কিন্তু কোনো অজানা ব্যাপার নয়, বা এটা হওয়াটাও যে খুব একটা খারাপ তা নয়। এই প্রফিট বুকিং হওয়া মানেই যে রেলওয়ে স্টকগুলো খারাপ হয়ে গেছে এইটা নয়। ঠিক আছে, প্রফিট বুকিং হচ্ছে, ঠিক আছে, বাজেটের দিনও দেখা যাবে হয়তো প্রফিট বুক আরও হতে পারে। যদি নিচের দিকে নেমে সাপোর্টে আসে তখন রেলওয়ে স্টকগুলো কিন্তু আবার বাইইংয়ের উপযোগী হয়ে আসবে। ঠিক আছে, বাজেটের পরে আমি একটা ডিটেল, যদি আপনারা চান একটু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, বাজেট হয়ে যাওয়ার পর, বাজেটের যা কারেকশন যদি হয়ে যায় বা বাজেট হয়ে যাওয়ার পর ফ্রেশ এই স্টকগুলোর উপর তার লেভেলগুলো কি, সাপোর্ট রেজিস্ট্যান্স বা কি করা উচিত তাই নিয়ে যদি আপনারা ভিডিও চান, লেভেলস নিয়ে, রেলওয়ে স্টকগুলো নিয়ে, এবং যেগুলো বুল মার্কেটে আছে, আরইসি, আরভিএনএল, আর আপনার আরইসি যদিও পাওয়ারের স্টক, তাছাড়া অন্যান্য স্টকগুলো, এগুলো নিয়ে কি করতে হবে যদি চান আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো ওই বাজেটের দিনেই ইটসেলফ, বাজেট শেষ হওয়ার পরেই। যদি চান প্লিজ একটু লিখে জানাবেন। ওকে, তো তো এই ব্যাপারগুলো যদি একটু সাপোর্ট জোনে আসে তখন আবার বাইংয়ের দিকে ভাবা যাবে। মানে এই নয় যে এইগুলোর স্টোরি শেষ হয়ে গেছে, তা নয়। হ্যাঁ, কারণ এটা 1 বছরের প্রজেক্ট নয়, রেলওয়ের কোনো কাজই 1 বছরের প্রজেক্ট হয় না, এগুলো মাল্টি ইয়ারের প্রজেক্ট হয়। সুতরাং আমাদের এখন নজর রাখতে হবে, তবে নিজে যে ফট করে ট্রেড করতে হবে সেটা নয়। ট্রেড করবেন না কেন, অনেকেই করতে পারেন, ঠিক আছে, যারা ভোলাটিলিটিটাকে মানতে পারেন, অল্প প্রফিটে সন্তুষ্ট থাকতে পারেন, এই উইকটাকে সেইভাবে হ্যান্ডেল করতে পারেন, তারাই শুধুমাত্র ট্রেড করুন। তাছাড়া এই উইকটাকে একটু দেখার জন্য, একটু দেখে এক্সপিরিয়েন্স নেওয়ার হিসাবে ইউজ করাটা আমার মনে হয় ভালো কাজ হবে। যাই হোক, আশা করি আপনাদের ব্যাপারটাকে ভালো লাগলো। আর তাছাড়া আমার যে সুইং ট্রেডের এই জিনিসগুলোকে একটু বুঝিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, সেটাও আশা করি আপনাদের ভালো লাগছে। তার কিছু ভিডিও আপনার স্ক্রিনে চলে আসবে যেখানে এক্সপ্লেন করা আছে সুইং ট্রেড নিয়ে আরও অনেক কিছু, দেখবেন সেগুলো। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।